মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ভাসতে গিয়ে এটাকে আবার পুড়িয়ে ফেলো না, ঠিক আছে? আমরা এটা কোনো ক্যাটারিংকে দিয়ে দিলে হতো না? বৌমা, সব কাজ অন্যরা করলে, নিজেরা কোনো কষ্ট না করলে ইবাদতে প্রশান্তি নেই, এতে কোনো লাভ হয় না। তোমার শাশুড়ি ঠিক বলছে সেলিন। জানোই তো আমি সবাই মিলে এভাবে একসাথে খাবার বানাতে খুব পছন্দ করি। আজ আমার খুশির জন্য একটু কষ্ট কি করা যায় না দাদুমণি? আরে দাদি, তুমি কিছু চাইলে না করতে পারি? আমি সারাদিন রান্না করতে পারবো তোমার জন্য। আমার লক্ষ্মী দাদুমণি। হ্যাঁ, আপনারা আসাতে খুব ভালো হয়েছে, রান্নাঘর আর জমজমাট। সত্যি বলতে কোনো দ্বিধা নেই, আমি গুলসুম ম্যাডাম আর গুনায়ের সাথে একমত। তাছাড়া সবাই মিলে কাজ করলে শরীরে ক্লান্তি আসে না। ইয়াদিগার, পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। ওই তাই নাকি ভাবি? আমরা গান গাইতে গাইতে, হাসি তামাশা করতে করতে মুহূর্তের মধ্যেই সব কাজ শেষ করে ফেলতাম। গত বছর এখানেও একইভাবে কাজ করেছিলে, তাই না? ওই ঠিক বলেছেন, রোল বানিয়েছিলাম। চলো আমরা আবার সেটা করি। হ্যাঁ, শুরু করুন। আরে আমার বৌমা অনুরোধ করেছে, আমি কি না করতে পারি? হ্যাঁ, অনেক খুশি হলাম। তাহলে এখান থেকে ওঠো বৌমা, একটু ভেবে দেখি কি গাইব। সাগরের পথ ধরে ওই দূরে কে আসছে জাহাজে চড়ে, সাগরের পথ ধরে ওই দূরে কে আসছে জাহাজে চড়ে, বিরহে মন কেঁদে মরে, কিভাবে থাকো আমায় ছেড়ে, বিরহে মন কেঁদে মরে, কিভাবে থাকো আমায় ছেড়ে। ও মেঘের দল কেন রও তুমি পাহাড়ের সাথে, এই হৃদয়ের আর্তনাদ শুনলে কেঁদে বুক ভাসাতে ইচ্ছে করে, দূরে থেকেও আমরা ডুবে আছি ভালোবাসায়, অপেক্ষারে দিন শেষ হলে ভাসবো যে সুখের ভেলায়। অসাধারণ দিয়েছে। মুকাদ্দেস, ওরা কি আনন্দ করছে, আমরাও থেকে যাই। কিসের আনন্দ করছে? রান্নাঘরে চীনাদের মতো চেঁচিয়ে গান গাওয়াকে? তুমি কি ধরনের আনন্দ বলছো মকু? মনে হচ্ছে তুমি কখনো এমন করনি। আমি কখনো এমনটা করলাম? তুমি গরিব তো, তাই তুমি হয়তো এমনটা করতে পারো। চলো কিছুক্ষণ থেকে তারপর যাই। বোন, তুমি বোকা হয়ে গেছো নাকি? সত্যি করে বলো তো, তোমার মাথায় কোনো সমস্যা আছে? মুকাদ্দের, মুকু, আমাদের এখন কোথায় যাওয়ার কথা? কোথায়? তোমার ভবিষ্যতের কথা ভুলে গেছো? তোমার হাজবেন্ড খোঁজার জন্য আমরা যাব না? এখানে থেকে এখন রান্না করার জন্য কি তুমি তোমার হাজবেন্ড খুঁজতে যাবে না? ঠিক বলেছো, আমি ভুলে গিয়েছি। চলো তাহলে যাই, জলদি চলো। আরিফের, তুমি আবার কোথা থেকে এলে? আরে তোমরা এখানে কি করছো বলো তো? এখানে কেন এসেছে জানো? এসেছে ওদেরকে সাহায্য করার জন্য। ওরা শুরু করেছে, দেরি করে ফেলেছি। চলো এখনই চলো, চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে যাবো না। কেন? কেন মুকো? বাসায় হঠাৎ করে কিছু জিনিসের দরকার পড়েছে, আমরা সেগুলো আনতে যাব, এখনই চলে আসবো। ওহ, তোমাদের কথা শুনে খুব অবাক হলাম। তোমরা কেন অযথা কষ্ট করতে যাবে? আমার ড্রাইভারকে পাঠাই, ও গিয়ে নিয়ে আসো। কি কি লাগবে লিস্ট দাও, এখনই নিয়ে আসবে। আমাদের তো ড্রাইভার আছে, ড্রাইভাররা সব বুঝবে না। আমরা যাব। আচ্ছা তুমি ভেতরে যাও, আমরা এখনই চলে আসবো। যাও। কি করছো? হ্যাঁ, যাও, ভেতরে যাও। দেরি হবে না।
চলো চলো চলো। আরে আশ্চর্য, এদের মন ছোটই রয়ে গেছে, মনের দিক থেকে ধনী হতে পারেনি। নিজেরা কেন বাজার থেকে কেনাকাটা করবে? ওদের একটা ক্লাস আছে না? নাও তোমার পালা, দেখি কেমন পারো। তাহলে শুরু করি। তোমার শেষ চাল বন্ধ শেফকেত। তুমি এই চিট নাও। করেছো, না হলে কিভাবে এমন হলো? হ্যাঁ, কেন চিট করবো? হ্যাঁ, আমাকে অযথা সন্দেহ করো না। তুমি হেরে গেছো শেফকেত। কে হেরেছে? তার মানে তুমি আমাকে লুজার বলছো? তুমি তো হ্যাঁ? আমাকে চিট করেছি বলছো। হ্যাঁ বলছি। শোনো শেফকেত, শেখেরজি জাদে পরিবারের এমন ধরনের কোনো রেকর্ড নেই। ছিল না, কিন্তু এখন তো সেই রেকর্ড ভেঙে দিয়েছো। আরে তুমি হাসছো কেন? তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, আমি মজা করছি। কিন্তু কেন? শোনো শেফকেত, আমাদের দুজনের অবস্থা দেখো, দুজনে বাচ্চাদের মতো খেলা নিয়ে ঝগড়া করছি। ভুলেই গেছি আমাদের বয়স হয়েছে। না শেফকেত না, এগুলো বয়সের কারণে না, অবসরের কারণে। অবসর খুব বিরক্তিকর। ঠিক বলেছ। যখন কারো কোনো কাজ থাকে না, তখন মানুষ এভাবে খেলাধুলা করে সময় কাটায়, আবার ঝগড়া করেও মনকে উৎফুল্ল রাখে, আর খেলার মাঝে মাঝে চায়ের কাপে চুমুক মারে। শেফকেত, হ্যাঁ, বাচ্চাদের গ্র্যান্ড প্রাইজের ব্যাপারে তুমি কিছু শুনেছো? হ্যাঁ শুনেছি, কিন্তু ভালো লাগেনি। ওদের এভাবে বিরামহীন ঘোড়ার মতো চারিদিকে ঘোরাঘুরি করার বিষয়টা আমার মাথায় আসছে না। আসলে আমাদের বোঝার দরকার নেই, আমার প্ল্যানটা ভালো লেগেছে, অনেক মজা হবে, আমি যেতে চাই। চলো, ভালো লাগবে শেফকেত। ওদের পুরস্কারটা তোমার মনের মতো হয়েছে, তাই না? আচ্ছা, তুমি কি ধরনের মানুষ? যেখানে হাসি ঠাট্টা আছে সেখানেই তুমি না। আমি বিষয়টা নিয়ে আরো ভাববো। আচ্ছা, তুমি এত বিরক্তিকর কেন? তুমি তো বোট ছেড়ে দিয়েছো, এখন তো কোনো কাজ নেই। জীবনটা উপভোগ করো, ওখানে গিয়ে হাসি আনন্দ করিয়ে একটু ভালো লাগবে। না না, দাঁড়াও, আমি একটু ভেবে নেই। ঠিক আছে, ভেবে নাও। না না, আমার জন্য যা না সেখানে যাব না। কামিল, জেভাত, এগুলো কি আমাদের জন্য? আমি সত্যি অবাক হয়েছি। আমাদের জন্য? একটু খুলে দেখো পছন্দ হয় কিনা। ঘড়ি ভাই, আমি কখনো এমন সুন্দর ঘড়ি হাতে দেইনি। যত্ন করে ব্যবহার করো, কেমন? সত্যি কি বলবো পার্টনার, বুঝতে পারছি না। আমি আসলে তোমার ব্যাপারে একটু ভুল ভেবেছি, কিছু মনে করো না। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এটা তেমন কিছু না। সত্যি বলতে একজন ক্যাপ্টেনের উচিত তার অ্যাসিস্ট্যান্টকে খুশি রাখা। তোমরা খুশি হলে বোট সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে, গোছানো থাকবে, ভালো চলবে। ঠিক বলেছে? ঠিক বলেছো, অবশ্যই ঠিক। তুমি অবশ্যই ঠিক বলেছো রোহান, অবশ্যই ঠিক বলেছো। আমি আমার জীবনে এমন একজন ক্যাপ্টেনকে চেয়েছিলাম, আল্লাহর রহমতে অবশেষে তাকে পেয়ে গেলাম। অকৃতজ্ঞ, 2 মিনিটে আগারেসকে ভুলে গেলে খুবই অবাক হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ কামিল, এটা আলাদা ওটা আলাদা। শেফকেত রেইস বাবার মতো, অভিভাবক, রক্তের সম্পর্কে চাইতেও বেশি। কিন্তু আমি বহু বছর ধরে আমাদেরকে যত্নের সাথে আগলে রাখবে, আমাদের সকল সুবিধা অসুবিধা বুঝবে, এমন একজন ক্যাপ্টেনকে চেয়েছিলাম। তোমরা এত বেশি খুশি হবে না। এখন আমার কিছু কথা শোনো। ক্যাপ্টেন হিসেবে কিছু নিয়ম জানিয়ে দিচ্ছি তোমাদের। নিয়ম মানে? এর মানে কি? নিয়ম ছাড়া কিছুই ঠিকভাবে চলে না, সবার এই বিষয়টা মনে রাখতে হবে। শোনো, নিয়ম 1, ঘড়িগুলো তোমাদেরকে কেন দিয়েছি তা জানতে ইচ্ছে করছে না? সময়ের ব্যাপারে সব সময় সচেতন থাকতে হবে, কারণ সময় খুব মূল্যবান। আমি নিচে কাজের সময়ের একটা চার্ট রেখে উপরে এসেছি। আজ থেকে বোটে এসেই তোমাদেরকে প্রথমে প্রবেশের সময়টা লিখে রাখতে হবে। যদি কেউ 1 মিনিট দেরি করে তাহলে বেতন থেকে 10 লিরা করে কাটা হবে, বুঝতে পেরেছ? কি? কেমন? আমার কথা শেষ হয়নি। নিয়ম 2, তোমরা যা পরে আছো তা এখনই বদলে এসো, আমার চোখে লাগছে। আর এখন থেকে বোটে ইউনিফর্ম পরে আসবে। ইউনিফর্ম আবার কি? কি করতে চাইছো ভাই? নিয়ম 3, শুনে রাখো। এখন থেকে শুধুমাত্র ওরহান ডাকা যাবে না। ওরহান ক্যাপ্টেন অথবা ওরহান রেইস ডাকতে হবে, বুঝতে পেরেছো? ও আবার আমাদেরকে বোকা বানিয়ে দিল। কথা শুনে মনে হচ্ছে আমাদের স্বাধীনতা আর থাকবে না। তোমরা আমার কথা শোনো। নিয়ম 4, নিয়ম 4, হ্যাঁ, নিয়ম 4 কি হবে আমি এখনো তা ঠিক করিনি। আর এই নিয়মটা কি হবে তা ভাবার জন্য আমি এখন ক্যাপ্টেন রুমে যাচ্ছি। তোমরা এর মধ্যে সব পরিষ্কার করো, জলদি।
ওরে দয়া করে চলে আসুন, দয়া করে আমাদেরকে ওর হাতে ছাড়বেন না। দোষ ওদের না কেন, দোষ আমাদের। অন্যায়ের প্রতিবাদ না করাতে এই শাস্তি ভোগ করতে হবে। নির্যাতনকারীদের হাতে আমাদের শোষিত হতে হবে। ধ্বংস হোক এমন সিস্টেম, ধ্বংস হোক। যাবে না। পরাধীনতার ঘড়ি। মুক্কো, আমি ফেহমির সাথে কথা বলে যা বুঝতে পারলাম, জেজমি সাহেব নাকি এখানে প্রায় সময়ই আসেন। তাই মুকো, আজ আসবে নাকি? আসবেন না কেন? আমি এতগুলো মেসেজ পাঠিয়েছি, অযথা তো পাঠাইনি। একটু অপেক্ষা করো, অবশ্যই আসবে। আশা করি তোমার কথাই সত্যি হবে মুকো। হ্যালো মুকাদ্দেস ম্যাডাম। মুকাদ্দের দেখতে পাচ্ছ, সব জায়গায় আমাকে চেনে, যার কারণে নিজেকে খুব বড় সেলিব্রিটি মনে হয়। বোন আমার, তুমি একটু মন খারাপ করো না। তুমি গরিব হওয়ার কারণে কেউ তোমাকে চেনে না। সোনামণি, আমাকে একটা সল্টি লাচ্ছি দাও। আর আমাকে একটা লেমনের দাও সোনা। আর আমি একটা তুর্কি কফি খাবো উইথ সুগার। দেখুন, আমার কাজ হয়ে গেছে, তাই একটু মিষ্টি মুখ করা উচিত না? মেয়েটা দেখে এখানে বসেই পড়েছে। মুকো, আসলেই তো বসে পড়েছে। আচ্ছা বলো তো, তুমি কে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনার পরিবারের সবাইকেই ভালোভাবে চিনি ম্যাডাম। শুনতে পেয়েছো মুকো? কি বলছে? আরে আমার পরিবারকে তো দুনিয়ার সবাই চেনে, শুধু তুমি না। এখন বলো, কে তুমি? আমি একজন পার্ট টাইম ফটোগ্রাফার, প্রফেশনালি আয়তান সাহেবের অ্যাডভোকেট। দেখো মুকো, ফটোগ্রাফার। এখানে কিছু ছবি আছে যা প্রমাণ হিসেবে কাজে লাগবে। কার ছবি এখানে মুকো? একটু দাঁড়াও মুকো, আর একটু দাঁড়াও, কথা বলো না। আমি বিষয়টা দেখছি। সোনামণি, বলো তো, তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? মানে এখানে বসে তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়েছে সোনা? আরে তুমি কে? কি বলতে চাইছো? কিসের প্রমাণ? দেখি তো। যে এগুলো দেখবে সেই বুঝবে। এখানে আমি লোকটাকে ঠিকানা জিজ্ঞেস করছি। হ্যাঁ, তাছাড়া কি? আরে মুকাদ্দেস, এটাতে তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু এটাতে মোটা লাগছে। দাও দেখি তো। আরে রাখো তো মুকাদ্দের, আমাকে বিরক্ত করো না। এখন একটু থামো, চুপ করো। আগে ওর সাথে আমি ঝামেলাটা মেটাই। হ্যাঁ, তুমি এখন বলো তো, কি বলতে চাইছিলে? আমার মনে হয় না আপনি ঠিকানা জিজ্ঞেস করছেন, এটা ক্লিয়ার। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা মেয়ে, তুমি কে? তুমি কে? কথা শোনো মেয়ে, ব্ল্যাকমেল করার জন্য আমি তোমার নামে মামলা করব। তোমার মাথার চুল তুলে ফেলবো। সরো আমার সামনে থেকে। ওঠো টেবিল থেকে। ওঠো 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 ওঠো। টেবিল ছাড়ো। ওঠো 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 ওঠো। এখনো বসে আছে। ওঠো। মুকাদ্দেস, আবার দেখা হবে, আপনারা সময় কাটান। এগুলো নিয়ে যাও, আমাদের পছন্দ হয়নি। আপনারাই রাখুন, আমার কাছে এগুলো অনেক আছে। ভাগো ভাগো ভাগো। কোনটাতে আমাকে মোটা লাগছে দেখি তো মুকাদ্দের। দেখো তোমার কি অবস্থা। তাই তো। আচ্ছা বলো তো, বাসায় কি রান্নার কাজ শেষ হয়েছে? আরে বাদ দাও তো জেনেব, এসব নিয়ে আর মাথা ঘামিও না। ঠিক আছে, আমার এখন ঘুমানো দরকার, ভীষণ ঘুম পাচ্ছে। ফাত্তি, তুমি কিন্তু বেশ অলস হয়ে গেছো। আমি অলস না, প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, তোমাকে এই অবস্থায় আমি কোনো ধরনের কঠিন কাজ করতে দেব না, চিন্তা করো না। আমাকে ওরাও এখন কোনো কাজ করতে দেবে না, কিন্তু সবাই মিলে একটু মজা করে আমাকে হয়তো কোনো কাজ করার কথা বলতে পারে। জেনেব, আমার খুব কৌতূহল হচ্ছে, আমাদের বাচ্চারা ভবিষ্যতে কাকে রোল মডেল হিসেবে দেখবে? সত্যি বলতে আমরা দুজনেই তো অলস। শোনো, আমার রোল মডেল আমার ফুপি ছিল, কিন্তু আমি কি হলাম? তাই রোল মডেলের সাথে কাজের কোনো সম্পর্ক নেই। বাচ্চারা আমাকেই ওদের রোল মডেল হিসেবে নেবে, তার কারণ আমার মধ্যে অ্যাকশন আর অ্যাডভেঞ্চার স্বভাব কম, আর তুমি অলস হলেও এই দুটো স্বভাব তোমার মাঝে অনেক বেশি। পেট ভরেছে? আরে আমি অলস না ফাতি, এখন প্রেগনেন্ট দেখে কাজ কম করি। ছোট বাচ্চা থাকলে মায়ের একটু অলসই থাকে, কিন্তু বড় হলে কি আর থাকে? তাছাড়া এখন আবার আরেকজন আসছে। আচ্ছা বাদ দাও। কি করছো? সেলিমকে SMS পাঠাচ্ছি, বাড়ির কাজ শেষ হয়েছে কিনা। বলো তো, তোমার মাকে নিয়ে আমরা কি করবো? হ্যাঁ এটা, হ্যাঁ।
কি করছো? আরে নাড়ো নাড়ো গুনায়, নাড়ো নাড়ো। আরে তুমি হাত চালাচ্ছ না কেন? গুনায় শোনো, ভালো করে নাড়তে হবে এটা। আরে ইয়াদিগার তুমি কি করছো? উফ, তওবা বিসমিল্লাহ, ভয় পাইয়ে দিয়েছো। কি হয়েছে তোমার? আখরোটগুলো তো পাউডার করে ফেলেছো ইয়াদিগার, এগুলো এভাবে গুঁড়ো করে? নতুন করে আমাকে শিক্ষা দিতে এসেছে। 40 বছর ধরে করে আসছি। কি করব, বড় বড় সব আখরোট নিয়ে এসেছে। আখরোট কি এভাবে গুঁড়ো করে? ইয়াদিগার ধুপ ধুপ করেই যাচ্ছে। গুনায় একটা কাপড় দাও। কাপড় কোথায়? ওখানে। আল্লাহ আমাকে ধৈর্য দাও তুমি। হ্যাঁ, এগুলো এই কাপড়ের উপর রাখতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, সুন্দর করে কাপড়টা মেলবে। আখরোটগুলো এই কাপড়ের উপর রাখবে। এটা এভাবে করে ভাঁজ করে দিতে হবে, যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। সব কাজের একটা নিয়ম আছে ইয়াদিগার। দুর্ভাগ্য, তোমার কাছ থেকে নিয়ম শিখতে হচ্ছে। করো করো। আচ্ছা, এভাবে করব? না, এভাবে হচ্ছে না, আরেকটু জোরে জোরে করো। আমার গায়ে তোমার মতো শক্তি নেই আইফের, আমার শক্তি এতটুকুই। জোরে চাপো ইয়াদিগার, জোরে চাপো না বোন, এভাবে হচ্ছে না, আরো জোরে চাপতে হবে। সেলিন, তুমি এখানে বসে কি করছো? হালুয়া সাজানোর জিনিস রেডি করছি। সেলিন, হালুয়ার উপরে তুমি এইসব দিয়ে সাজাবে? কি করছো তুমি? মরহুম দাদা এভাবে হালুয়া পছন্দ করতেন। এটা কি বলছো তুমি সেলিন? আল্লাহ আল্লাহ, তুমি যাও তো স্টোর রুম থেকে বাদাম নিয়ে এসো। আর বাদামগুলোর খোসা নরম করার জন্য গরম পানিতে ভেজাতে হবে। তারপর খোসা ছুলে বাদামগুলো কুচি কুচি করতে হবে। আরে এই বাড়িতে দেখছি কেউ কোনো কাজ জানে না, সব আমাকেই বলে দিতে হচ্ছে। আমি না থাকলে কিছুই পারতে না, সব নষ্ট করে ফেলতে। ইয়াদিগার, বাকলাভার সরঞ্জামগুলো কোথায়? এখানে তো আমি কিছুই দেখছি না। আইফের কিসের বাকলাভা আবার? এ আবার কেমন কথা? এসব বাকলাভা ছাড়া হয় নাকি ইয়াদিগার? আমরা সবসময় এভাবেই করি, মানে আমরা বাকলাভা করি না, হালুয়া করি। আইফের মৃত মানুষের দোয়ায় হালুয়া বিতরণ করে, বাকলাভা বিতরণ করে না। আরে তুমি এটা কি বলছো ইয়াদিগার? আমার এই পর্যন্ত 9 জন আত্মীয়ের মৃত্যু হয়েছে, ওদের সবার দোয়াতেই বাকলাভা দিয়েছিল, শুধু হালুয়া দিতে দেখিনি। ও আল্লাহ, আর সহ্য হচ্ছে না, আমাকে ধৈর্য দাও। শোনো, বাকলাভা মানুষ ঈদ বা খুশির অনুষ্ঠানে বানায়, মৃত মানুষের দোয়াতে বানায় না। আরে আমার চেয়ে বেশি জানো নাকি ইয়াদিগার? বললাম না 9 জনের দোয়া মাহফিল দেখেছি। এমনটা কখনো হয় না আইফের। হয়, আমি তা জানি, না হলে আমি বলতাম না। আমি কেন মিথ্যে বলবো? অভিজ্ঞতা আছে ইয়াদিগার, বাকলাভা বানাতে দেখেছি। ওহ, চুপ করো আইফের, তুমি এখানে আসার পর থেকে আমাদের সবাইকে অস্থির করে তুলেছো। হয় এখানে বসে চুপচাপ কাজ করবে তুমি, না হয় মুখটা বন্ধ করে রাখবে, অথবা বের হয়ে যাবে। বাকলাভা বানাতে চাইলে বাড়িতে গিয়ে বানাও, তারপর এখানে নিয়ে এসো। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, আমি আর কাউকে কিছু বলবো না, ঠিক আছে? যা বিরক্ত করে দিয়েছে। ঠিক আছে বসো ঠিক আছে, তুমি, বুঝলাম। শান্ত হও, আমরা কাজ করছি। গুনায়, আমার কথা শোনো, কুকিজের অর্ডার দিতে ভুলে যেও না। মিলাদের পর সবকিছু সবাইকে বিতরণ করতে হবে। তুমি ভেবো না গুনায়, তুমি ভেবো না, এটা আমি সামলাবো, আমি ব্যবস্থা করব। খালা চিন্তা করবেন না। তুমি কষ্ট করতে যাবে কেন? আরে কিসের কষ্ট গুলসুম খালা, কি বলছেন? এটা আমার দায়িত্ব। আমার আর সহ্য হচ্ছে না, তুমি সব কাজে নাক গলাচ্ছ। অভিজ্ঞতার মূল্য নেই। আম্মা, এখন এগুলো করা আমার পক্ষে সম্ভবই না। আমার হাতে অনেক অর্ডার আছে, আমি এখনো সেগুলো ডেলিভারি দিতে পারছি না। আরে কি বলছো? সম্ভব না মানে কি? সামান্য কয়েকটা কুকিজ বানিয়ে ফেলো, না হলে মুখ দেখাতে পারবো না। ও আম্মা, তুমি আমাকে এখন জোরাজুরি করো না। আমি এখানে একা নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছি না, তুমি কেন বুঝতে চাইছো না? ধন্যবাদ সোনা, আমি জানি তুমি আমাকে ছোট করবে না। ধন্যবাদ মামুনি, অনেক খুশি হলাম। রাখি, ভালো থাকো। কুকিজের অর্ডার দিয়ে দিয়েছি। উফ আম্মা, উফ, তোমার কারণে আমাকে আর কত ঝামেলায় পড়তে হবে। তোমরা কি আজ নিয়ত করেছো কোনো কাজ করবে না সাজেবেদ? নাকি এভাবে রোমান্টিক মুডে বসে আমাকে দেখবে সারাদিন? তোমাদের কি খিদে পেয়েছে? কিছু কুকিজ এনে দেবো? দেখো, বয়ফ্রেন্ডকে কিছু বলতে না পারে আমাদেরকে রাগ দেখাচ্ছে, শুধু আমার সাথেই পারে। আচ্ছা উকিল ম্যাডাম, আপনার থেকে কি বাঁচতে পারবো না? সময় খুব অল্প, কারণ মুকাদ্দেস ম্যাডাম আমাকে সব বলেছেন। অসম্ভব। ঠিক আছে, যদি বিশ্বাস না হয় নিজেই দেখুন। এগুলো আবার কি? প্রথমে উনি একটু রেগে গিয়েছিলেন, কিন্তু ছবিগুলো দেখে বাধ্য হয়ে আমাকে সবকিছু বলেছেন। বাহ বাহ, তাহলে মুকাদ্দেস ম্যাডাম স্বীকার করেছেন? হুম, সবকিছু বলেছেন। আসলেই একটা ভীতু, অথচ উনি নিজেই আমাকে বলেছেন আমি যেন কাউকে কোনো কিছু না বলি। মাশাআল্লাহ, নিজেই তো পাখির মতো সব স্বীকার করেছে। এই পরিস্থিতিতে অস্বীকার করার দায়ে আপনি বিপদে পড়বেন, বড় ধরনের শাস্তি ভোগ করবেন, কারণ সত্য গোপন করেছেন। ম্যাডাম, আমার কোনো দোষ নেই এখানে, ওনারা আমাকে দিয়ে জোর করে করিয়েছেন। ঠিক আছে, অস্থির হবেন না। আপনি চাইলে আপনাকে এর থেকে বাঁচাতে পারি। তাই নাকি? হুম। কিভাবে?
যদি আপনি আমাকে সব খুলে বলেন, আপনাকে এই ঝামেলা থেকে বাঁচাতে পারি। বাদীর টার্গেট আপনি না, আমার বাদীর আসল টার্গেট হচ্ছে ওরা। ওদেরকে কৃতকর্মের শাস্তি দিতে চান। তাই আপনি আমাকে সাহায্য করুন, আর আমি আপনাকে বাঁচাবো। মানে আপনি আমাকে সাহায্য করুন, আমিও করব। আমাকে কেউ বিপদে ফেললে আমিও ফেলি। যেহেতু মুকাদ্দেস আমাকে বিপদে ফেলেছে, তাহলে আমি ওকে ছেড়ে দেব না। ঠিক আছে, আমি বলছি, আমি নির্দোষ মানুষ, চাকরি করে জীবন চালাই। সেদিন আমি হাসপাতালের সামনে যে বাগানটা আছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লাগুলো পরিষ্কার করছিলাম, তখন ওনারা আমার কাছে এসেছেন। আসলে সত্যি বলতে, প্রথমে আমি ওনাদেরকে অন্য কিছু ভেবেছিলাম। এর মানে কি? ওনারা আসলে এভাবে চোখের ইশারা করছিল। তারপর ওনারা আমাকে বললেন, ওই টেস্টের রিপোর্টটা যদি আমি পরিবর্তন করে দিই তাহলে একটা বাচ্চার জীবন বাঁচবে, বিনিময়ে টাকাও পাবো। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এই প্রস্তাবে রাজি হইনি। পরে ওরা আমাকে হুমকি দেয়, তখন বাধ্য হয়ে কাজটা করেছি। ওই আজ আমি এত কষ্ট করেছি, এত ঝামেলায় পড়েছি, এত ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে সাগরে গিয়ে ঝাঁপ দেই। হ্যাঁ, আসলে আইফেরের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আসলে আইফের খালাকে আপনি ছাড়া সামলানো যেত না। তুমি কিভাবে ওর কাছ থেকে পালিয়ে বেরিয়েছো আমি দেখেছি সেলিন। আমার কি করার ছিল দাদিমা? ওই আমার বৌমা তবুও সাহায্য করেছিল কিছুটা, কিন্তু এরা সবাই কি করেছে? কেউই ছিল না। আপনি কি বলছেন? জেনেপ এই অবস্থায় কি করবে? আল্লাহ আল্লাহ, ভারী কোনো কাজ না করলেই হতো। বসে বসে সালাদগুলো তো কাটতে পারতো। হ্যাঁ, সেলিন বেশি কথা বলো না। ফাতি থামো। আসলে সেলিন ঠিক বলেছে, কিন্তু দেখো আমি এখন রান্নাঘরে ঢুকলেই কোনো ধরনের খাবার বা মশলার গন্ধ সহ্য হয় না। মানে কেমন যেন বমির ভাব আসে। কিন্তু তোমার তো বমির সময় পার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছে। তোমার হলেই দেখবে। সবাই দেখি নিজের ওয়াইফকে অন্ধভাবে সাপোর্ট করে। আমার ওয়াইফ তো সালাদের কাজটা করেছে, অন্যরা তো কিছুই করেনি। অনেক ধন্যবাদ ওরহান। আমি বলছিলাম, ফ্যাক্টরিতে ফোন করলেই তো ওরা বাড়িতে হালুয়া পাঠিয়ে দিত। এই ব্যাপারে আমি আন্টির সাথে পুরোপুরি একমত। অনেক ধন্যবাদ বৌমা। চুপ করো মুকাদ্দেস। আম্মা প্রতি বছর বাবার মৃত্যুবার্ষিকীর হালুয়া নিজের হাতে তৈরি করেন, তা কি তুমি জানো না? উনি এটার দায়িত্ব কাউকে দেন না। ফেহমি, আমি তা তো জানি, কিন্তু আমার বয়স এখন 100 বছরের উপরে। ভয় পাচ্ছি এই বয়সে যদি অসুস্থ হয়ে যায়। আরে কি হয়েছে? তোমার যুক্তি মেনে নিচ্ছি না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মরহুম সেলিমের হালুয়া আমিই বানাবো। গুলসুম ম্যাডাম, আপনার প্রতি শ্রদ্ধা আর সম্মান অনেক গুণ বেড়ে গেল। আপনি আপনার হাজবেন্ডকে অনেক ভালোবাসেন। আল্লাহ জান্নাতবাসী করুন। আল্লাহ জান্নাতবাসী করুক। আমিন। তোমাদের ছাড়পোকার কি অবস্থা? আমাদের ছারপোকা তো চলে গেছে, কিন্তু তোমাকে দেখে আবার ছারপোকাগুলো জেগে উঠেছে। কি ব্যাপার মুকাদ্দের, তুমি এত খুশি হলে কেন? খুব মজা পেয়েছি আমি। যাই হোক, এখন এসব আলোচনা একটু বাদ দিই। আমরা এই গ্র্যান্ড প্রাইজের বিষয়ে একটু কথা বলি। কেন, কি করতে চাও জেনেব? ফাতি, আমরা তো যাবই, মানে আমাদের পরিবারও আমাদের সাথে চলুক। আচ্ছা, তোমরা সব জায়গায় এভাবে উড়নচণ্ডীর মতো উড়াল দাও, কাহিনী কি বলো তো? জেনিব তো ঠিকই বলেছে, সবাই একসাথে গেলে তো ভালোই হয়। ঠিক বলেছি। আরে আমার জীবন তো সাগরেই কেটেছে, এখন মন ফ্রেশ করার জন্য আবার সাগরেই যাব? আরে কি বলছো শেফকেত? ওখানে তুমি কাজ করো, আর এখানে ঘুরবে, মজা করবে। প্লিজ সবাই যাই, প্লিজ বাবা, প্লিজ। ভাইজান, রিজ বাবা, আপনি বলেছিলেন না যে আপনি যাবেন? আচ্ছা, আমি যে যাব না তা তোমাকে কখন বললাম? আমি অনেক ভাগ্যবতী। এমন একটা বড় পরিবারে থাকার আনন্দটা কেমন বলে বোঝানো যাবে না। তোমাদেরকে অনেক ধন্যবাদ। অতীতের কথাগুলো মনে পড়ে গেল। অতীতে এভাবেই বড় একটা টেবিলের চারপাশে পরিবারের সবাই হাসি আনন্দ করে খাবার খেতাম। আমার দাদা মজার গল্প করতেন, আমরা সবাই হাসতাম, মজা করতাম। আগের দিনে পরিবারগুলো অনেক হাসি খুশি থাকতো, তাই না? হ্যাঁ এলিফ, ঠিক বলেছ। ওই আমার লক্ষ্মী মামনি, তাহলে শোনো,
আচ্ছা কেন এমন বললে? আমরা কি সুখী পরিবার না? দেখো আমরাও সুখী পরিবার। সুখী কিন্তু সব সময় না, শুধু খাওয়ার সময় সুখী মনে হয়, আর খাওয়া শেষ হয়ে গেলে সবাই ফোনে ব্যস্ত হয়ে যাব। ওই সবার আগে তুমি। হ্যাঁ শোনো, তাহলে তোমাদের খাওয়া শেষ হয়ে গেলে যার যার মোবাইলটা নিয়ে অনেক দূরে রেখে দেবে, কেমন? কারণ আজ রাতে খাওয়ার পরে আমরা সবাই গল্প করে পুরো রাত কাটাবো। আচ্ছা প্রথম গল্পটা আমি বলতে পারি? আচ্ছা তাহলে শুরু করো। রেস বাবা আপনি বলবেন না? আচ্ছা জামাই, কারা গঞ্জালিসের গল্প মনে আছে? ঘুম ঘুম ঘুম। হ্যাঁ না এখন না জেনেব। শোনো, অতীতের কোনো এক সময় এমন একটা অদ্ভুত জায়গা ছিল, মানুষের সব ধারণার বাইরের জগৎ, বিশাল বিশাল পাহাড়, আর যত দূর চোখ যায় পুরো দিগন্ত জুড়ে শুধু পতিত জমি। মাটির নিচেও ছিল অন্যরকম এক দুনিয়া, আর ওই আকাশের উপরে আরো একটা বিশাল জগৎ। ও সব জায়গায় যারা গিয়েছিল ওরা ফিরে না আসায় জায়গাগুলোর ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। সেজন্য তোমাদের ওখানকার কোনো গল্প না বলে আমাদের দুনিয়ার একটা গল্প শোনাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা শোনো তাহলে। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি ভয় পাও, আমার হাত বাড়িয়ে দিলাম, চাইলে ধরতে পারো। কারণ হলো আমি তোমাদের এখন গুলিয়াবানির মুখোমুখি করব। গুলিয়াবানি, গুলিয়াবানি, গুলিয়াবানির গল্প শোনাবো। আমি তাহলে শুরু করলাম। বিসমিল্লাহ। কালো মেঘে চাঁদ থেকে গেছে, সাগরের সমস্ত পানি ফুলে উঠেছে, রাত অন্ধকারে ঢেকে গেছে। এমন সময় গুলিয়াবানি ও রাস্তানার ভেতর থেকে বেরিয়ে এলো। বাতাসে ওর পোশাক উড়ছিল, ঘুটঘুটে অন্ধকারে সাদা পোশাক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওর গরম নিঃশ্বাস চারিদিকে ছড়িয়ে পড়ছিল। তারপর এক সময় একটা নির্জন এলাকায় ঢুকে পড়ল। হ্যাঁ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার প্রত্যেকটা মানুষকে এটা বলা হলো যে সবাই যেন এই শাহরাজানের পরপরই ঘরের দরজা বন্ধ করে রাখে। গুলিয়াবানি যদি কোনোদিন ওই এলাকায় নিজের শিকার খুঁজে না পেত, ঠিক তখনও শহরে চলে যেত, আর শহরে গিয়ে প্রথমেই অন্ধকার এলাকাগুলোতে শিকার খুঁজে বেড়াতো। হ্যাঁ, ওখানে যদি কাউকে না পেত তখন যে বাড়িতে আলো আছে সেখানে যেত। তবে আলো বলতে সাধারণ আলোর কথা বলিনি। এ আলো কিন্তু কোনো সাধারণ প্রদীপ, মোমবাতি বা সাধারণ আগুনের মতো আলো ছিল না। মানুষের চোখের আলোর কথা বোঝাতে চেয়েছি আমি। হ্যাঁ, তাই এই গুলিয়াবানি মানুষের চোখ থেকে আলো কেড়ে নিত। আর ঠিক এ কারণেই বলা হয়, অন্ধকার হয়ে গেলে রাত বাড়ার আগেই নিজের বিছানায় চলে যাও, চোখ দুটো বন্ধ করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুলিয়াবানি যদি কাউকে রাতে চোখ খুলে রাখতে দেখতো তাহলে সাথে সাথে ও মাথার চারিদিকে ঘুরতে 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 মাথার ভিতরে ঢুকে ওকে বোকা বানিয়ে ফেলার পর চোখের আলো কেড়ে নেওয়ার সাথে সাথে সব ধরনের বিচার বুদ্ধিও কেড়ে নিত। তারপরও যে অন্ধকার থেকে এসেছিল ঠিক সেখানেই আবার ফিরে গিয়ে অদৃশ্য হয়ে যেত। যতদিন না আবারও শিকারে বের হতো ঠিক ততদিন ওখানেই থাকতো। আচ্ছা, এই তো আমার তোমাদের এই গল্পটা বলার কারণ হলো যে যদি তোমরা জীবনে কখনো কোথাও ওই গুলিয়াবানের মুখোমুখি হয়ে থাকো, তাহলে কিভাবে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে ওর আক্রমণ থেকে নিজেকে তোমরা কিভাবে রক্ষা করবে তা কিন্তু কেউ জানো না। আমি এখন তোমাদেরকে একটা বিশেষ মন্ত্র বলবো। এই মন্ত্রটা মোট 3 বার করে পড়তে হবে। আর যদি তোমরা এই মন্ত্র না পড়ো
তবে গুলিয়া বানি তোমাদের সব চোখের আলো কেড়ে নেয়ার সাথে সাথে মাথার ভেতরে ঢুকে গিয়ে সব বিচার বুদ্ধিও কেড়ে নেবে। তাহলে তোমাদের গুলিয়া বানি থেকে বাঁচার মন্ত্র বলে দিচ্ছি। আম নানি আনালাই উপ নিকাশ। অসাধারণ শিক্ষণীয় গল্প। বিশ্বাস করো না তোমরা, এইসব গল্পের কোনো সত্যতা নেই। তুমি একদম ঠিক বলেছো দাদিমা। গুলিয়াবানি নামের কোনো কিছু থাকতে পারে না। আসলে এটা একটা আজগুবি গল্প ছাড়া কিছুই না। এত বড় হওয়ার পরও তোমরা এই গল্প শুনে ভয় পাচ্ছ। কে ভয় পেয়েছো? চুপ করো। ভয় পেয়েছো ওরহান? আরে না, আমি কেন ভয় পাবো? গুলিয়াবানির কোনো অস্তিত্বই নেই। আসলে সত্যটা কি আমরা জানি না, থাকতেও তো পারে। আমি তো শুধু যা শুনেছি তাই বললাম। জানি না। হ্যাঁ, যদি কখনো গুলিয়াবানির সামনে পড়ে যাও, ওকে কিভাবে মোকাবেলা করবে তা তোমরা জেনে রাখলে। আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। ঠিক আছে বাবা, শুভরাত্রি। অনেক রাত হলো, আমিও তাহলে উঠি এখন। শুভরাত্রি। শুভরাত্রি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। শুভরাত্রি এলিউসু, শুভরাত্রি। চলো। কোথায় যাচ্ছ? ফাতি, আমরা মেয়েরা সবাই মিলে একটা কাজ করব। একটা ফেস মাস্ক লাগাবো। কিসের মাস্ক? বসো। আরে কত কষ্ট করে মাস্কটা বানিয়েছি আমরা। এটা স্কিনের জন্য খুবই উপকারী। এখন এই মাস্ক না লাগালে পুরোটাই নষ্ট হয়ে যাবে। সত্যি ফাতি। হ্যাঁ, চলো সেলিন। আমি একটুও ভয় পাইনি, সত্যি আমি ভয় পাইনি। সত্যি আমিও ভয় পাইনি। আর ভাইজান সব সময় এমন সব উদ্ভট গল্প আমাদেরকে বলে। আমি আসলে একটু কনফিউজড। তার মানে সত্যি হতে পারে? হতে পারে। থামো। সত্যি হতে পারে, তবু আমি ভয় পাচ্ছি না। কি বলছো ইয়াদিগার? তুমি এসব গল্প বিশ্বাস করো নাকি? ওইভাবে আমরা যখন ছোট ছিলাম, এতটুকু বাচ্চা ছিলাম, তখন আমাদের গ্রামে ইসমাইল নামের একজন ভয়ঙ্কর ডাকাত ছিল। ওই লোক এক রাতে গ্রামের বাইরে একটা বাড়িতে গিয়েছিল। ওখানে একাকী ছিল। ওই দিন লোকটা জ্ঞান হারিয়ে ফেলে। সকালে উঠে দেখে লোকটার দু চোখ নেই। সত্যি নাকি? সত্যি ফাতি, সত্যি। একদম ভাইজানের বলা এই গল্পের মতো ওর চোখের আলো সেদিন নিভে গেল। এরপর চোখের চিন্তায় লোকটা ধীরে ধীরে পাগল হয়ে গেল। না পা, ওটা অন্য কিছু ছিল। মানে গুলিয়াবানি নামের কোনো কিছু ছিল না। হয়তো ছিল কিছু। আরে না, ছিল না। সত্যি জামাই এমন কিছু আছে, আমি জানি। না ফুপি, নেই। নেই বাবা, নেই। থাকতে পারে। তওবা বিসমিল্লাহ। তওবা বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমরা মেয়েরা সেই সেকশনে যাব। সেটা কি? শোনো লিফসু, আজ রাতে বাড়ির সবাইকে ভয় দেখাবো। আরে আপু, কি বলছো তোমরা? এত বড় হয়ে কি সব ভাবছো? তোমরা এই বয়সে সবাইকে ভয় দেখিয়ে কি মজা পাবে বলো তো? আরে অনেক মজা হবে, সেই দায়িত্ব আমার। যদি তুমি থাকতে না চাও, রুমে যাও, চুপচাপ ঘুমিয়ে পড়ো। সেলিন সাথে থাকবে, তাই না? আরে আপু, এখনই আমাকে দূরে সরিয়ে দিও না। আমি আসলে এমনটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি তোমরা কি সুন্দর এখনো বাচ্চাদের মতো ভাবছো, বাচ্চাদের মতো দুষ্টুমি করছো। এখন নাটক করা বাদ দাও। তোমার দুষ্টুমি আমার জানা আছে। তোমাকে আমি ভালো করেই চিনি। এ ধরনের কাজে তুমি এক্সপার্ট। ভেবেছো ভুলে গেছি? বাদ দাও, এখন কি করব? শোনো, আজ রাতে বাবার গল্পটা শুনে বাড়ির সবাই একটু নার্ভাস হয়ে গেছে। তাই আমরা এখন বাড়ির সবাইকে ভয় দেখাবো। সবাইকে দেখানো যাবে না। মানে ওরহানকে বাদ দাও, কারণ ভাবি ও আমাদের বাচ্চা নেয়া নিয়ে অনেক চিন্তায় আছে। হ্যাঁ, আসলে তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, ওরহানকে বাদ দিলাম, কিন্তু ফাতি সহ সবাইকে ভয় দেখাবো। আচ্ছা, আমিও সাথে আছি।
মম তুমি কি করছো? শুনেছি, তোমাদের সব কথা শুনেছি। আমার পছন্দ হয়েছে। ভয় লাগাতে ভালো লাগে। আমিও থাকবো। আমাকে তোমরা না রাখলে বলে দেব। প্ল্যানের কথা সবাইকে জানিয়ে দেব। ঠিক আছে, কি করার, না নিয়ে উপায় নেই। সবার প্রথমে আমাদের লম্বা একজন লোকের প্রয়োজন। মুস্তাফা? মুস্তাফা হবে না, ফাতিকে সব বলে দেবে, ওর বিশ্বস্ত লোক। তার অসভ্যকে রাখা যাবে না। আমাদের আসলে অন্য কাউকে দরকার। আমাদের মধ্য থেকে কাকে নেবে? তুমি ছাড়া অন্য যে কেউ। কেউ আপনার আইডিতে প্রবেশ করতে চাইলে যেভাবে আইডিটা বাঁচাতে হবে সেটা নির্দেশনা নিচে দেওয়া হলো। প্রথমে আপনার আইডির নিশ্চয়ই বিরলের মেসেজ। জেনেব, আচ্ছা দেখি নতুন কিছু করার জন্য রেডি তো? হ্যাঁ রেডি। কি করতে চাইছে? হ্যাঁ, আমাদের কম্পিটিশন তো শেষ। কি করতে চাইছো জেনেব? আমার অনেক ঘুম পাচ্ছে ফাতি, আমি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। জেনেব, কি? আমি একটা রিসার্চ করেছি। এই প্রেগন্যান্সির সময়টাতে তোমার উপর অনেক টর্চার করেছি। যাক, ধন্যবাদ, তুমি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, মানে এই প্রেগন্যান্সির নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ নর্মালি কাছাকাছি থাকতে পারে। মানে? ডার্লিং, এই বিষয়টা আজই বুঝতে পারলে? বললাম না আজ আমি খুব ক্লান্ত। তোমাকে মিস করছি। আরে সবাই এখন আমাদের বাড়িতে না। এত বড় বাড়িতে সবাই নিজের রুমেই আছে জেনে। উফ, এসো। আচ্ছা ঠিক আছে। উফ, তুমি এই কারণে এতগুলো বালিশ রেখেছো ফাতি? বাথরুমে আবার এটা কিসের শব্দ? হ্যাঁ, আরে কে ওখানে? প্রিন্স বাবা? বাবা? আরে আরে নিচের বাথরুমগুলো সব দখলে। আমি সেই কারণে এখানে এসেছি। মানে তোমাদের বিরক্ত করতে চাইনি, আমি দুঃখিত। তোমরা থাকো থাকো থাকো। গেলাম, আমি চলে গেলাম। আরে কিছু মনে করো না ফাতি, এই ঘটনার পর আমার পক্ষে সম্ভব না। আমার এখন মুড নষ্ট হয়ে গেছে, আমি এখন ঘুমোই। ফাতি, আমি পানি খাবো। বাথরুমে গিয়ে পানি খেয়ে এসো। এখন আমাকে ট্যাপের পানি খাওয়াবে ফাতি? বাবা? ফাতি? বাবা তুমি এ সময় কি করছো এখানে? আমি গ্লাস খুঁজছি, তোমার মমের তৃষ্ণা পেয়েছে। মমেরও তৃষ্ণা পেয়েছে, জেনেপেরও তৃষ্ণা পেয়েছে। কি বলছো ফাতি? ওরা আজ রাতে কি খেয়েছে? আমিও বুঝতে পারছি না। আরে ওখানে রেখেছে গ্লাসগুলো। কিছু মনে করো না বাবা। কেন? আগে আমি নেব। জানো তো জেনেপ এখন প্রেগনেন্ট। একই কথা আর বলো না। বাচ্চা জন্মের পর না জানি তুমি কি করে বসবে। ওটা কি বাবা? ওদিকে ওটা কি? কি দেখেছো? বাবা একটা ছায়া গেছে, তুমি দেখোনি? কি বলছো তুমি? এটা কি সেটা বাবা? সে রাক্ষস? বাজে বকো না তো। তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ বাবা আবার গেছে, দেখো। তুমি দেখোনি? তুমি মজা করো না আমার সাথে ফাতি। শেফ কেতের গল্প শোনার পর তুমি ভেবেছো এসব কথা বললে আমি ভয় পাবো, তাই না? আরে আমি কেন মজা করতে যাব বাবা? আমি নিজেই তো সবার চেয়ে বেশি ভয় পাচ্ছি। আচ্ছা চলো চলো বাবা চলো।
এবার দেখেছো কি ছিল ওটা? পাতি, চলো বাগানে গিয়ে দেখি। মুস্তাফা, মুস্তাফা, কাছে যেও না বাবা। ফোন ধরছে না অসভ্যটা। বাবা কোনো চোর এলো নাকি? চলো তো দেখি।